নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আজ হলো মহাপঞ্চমী, সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7টা। তো ঘুম থেকে উঠে স্নান করে এখন খেতে বসবো, একবারে খাওয়ার টেবিলেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো যেদিন আমার খুব সকালে ডিউটি থাকে, মা আমাকে সিদ্ধ ভাত করে দেয়, কারণ বলে যে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, তো সারাদিনে একদম কিছু না খেলে তো হয় না। তো আজকে আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, ভাত আর ঘি ভাত খেয়ে আমি বেরিয়ে পড়বো ডিউটির উদ্দেশ্যে। তো আজ আছে আমার অনেকটা দূরে ডিউটি, যেমন রসাখোয়া পিএসসিতে, সেখানে যাব। তো আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। আর দেখুন সকাল সকাল এতটা রোদ উঠে গেছে, দেখেই বুঝতে পারছেন যে আজকে কতটা গরম হতে চলেছে। তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এখানে গাড়িটা রেখে দিলাম, আমি লক করে এখন যাব আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। তো আমাকে আজকে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। এই যে আমি স্কুটি নিয়ে এলাম, এখান থেকে রেখে আবার বাস ধরবো, বাস ধরে সোজা যাব দোমোহনা, দোমোহনা থেকে আবার টোটো ধরতে হবে, টোটো বা অটো যাই হোক, সেখান থেকে আবার ধরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। কিন্তু বাস স্ট্যান্ডে এসে তো বসে আছি, বাসের কোনো দেখা নেই। আর আমি সকাল সকালই বেরিয়েছিলাম, কারণ যাতে রাস্তায় লেট না হয়, যেহেতু অনেকটা দূরের রাস্তা। তো যাই হোক, আমি বাসে উঠে পড়েছি। আর বাসে আজকে এতটাই ভিড় ছিল যে জায়গা তো পাইনি, যেহেতু এটা পাবলিক বাস ছিল। আর বাস ছেড়ে দিয়েছে, এখন তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঙ্ক কালারের ছোট ছোট ফুল ফুটে আছে, দেখে তো মনটা ভরে গেল। তো আমি কিন্তু ইতিমধ্যে দোমোহনা চলে এসেছি, এখন নেমে পড়বো। চলুন তাড়াতাড়ি নামি, তারপরে গিয়ে টোটো ধরি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নেমেই তো এত রোদের ঝলক, আর হাতে আমার গ্লাভস পরা আছে, তারপরে আবার আমার ওড়না দিয়ে মুখটা ঢাকা আছে, সানগ্লাস পরা আছে, পুরো ঘেমে ঝোল। তো এসে টোটোওয়ালাতে বললাম যে দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলো, কারণ আমাকে টাইমে গিয়ে ডিউটি ধরতে হবে। তো ভাইটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, একদমই লেট করেনি, বললো না একদমই লেট করব না। ইতিমধ্যে শিলিগুড়ি মোড়ে একটু জ্যাম পড়ে গেছিলো, মানে একটা লরি সামনে দাঁড়িয়েছিল, তার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে আমি চলে এসেছি প্রায় ডিউটিতে। এখন রসাখোয়া পিএসসিতে ঢুকছি। দেখুন সকালবেলা কিন্তু ওপিডি শুরু হয়ে গেছে, এখানে লোকজনের অনেক ভিড় সকাল থেকে। আর যেহেতু সামনে পুজো, সবাই সবার প্রবলেম নিয়ে এসেছে, জানে যে একটু হলেও ডক্টর তখন কম থাকবে, সবারই তো পুজোর ছুটি দরকার, তাই না? প্রথমে ঢুকতেই দেখি দিদি একজন পেশেন্টের বিপি দেখছিলেন। তো এখানে দেখলাম, বললাম দিদি ওই ঘরে বসবো, আমাকে খাতা বা রেজিস্টারটা দাও। তো দিদি বললো চলো। তো দিদিভাই এসে আমাকে এই যে এনসি রেজিস্টারটা দিয়ে গেল। আর সব থেকে বড় কথা, এই ঘরের ফ্যান চলছে না, আমি গরমের ভেতরে কি করে কাজ করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখুন অ্যান্টিনেটাল এক্সামিনেশনের কিছু স্টেপ আছে, এই স্টেপে আমাদেরকে অ্যান্টিনেটাল এক্সামিনেশন করতে হয়। লাই কোন পজিশনে আছে, তারপরে হচ্ছে অ্যাবডোমেনটা কোন শেপের আছে, মানে গোল না রাউন্ড না ওভাল শেপের, তারপরে তার হেডটা কোন দিকে আছে এবং তার পাটা কোন দিকে আছে, তার ব্যাকটা কোন দিকে আছে, এগুলো কিন্তু আমাদের হাতের সাহায্যে ভালো করে প্যালপেট করেই আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো এসে বসে পড়লাম, জল খেয়ে নিলাম, দেখলাম একটা মাও এখনও এসে পৌঁছায়নি। তাই আমি আমার কাজটাকে মানে তাড়াতাড়ি করার জন্য প্রথমেই আমি কিছু কাজ করে নিচ্ছি খাতায় তো অনেক কলাম করা আছে, তাছাড়াও কিছু এক্সট্রা ফাইন্ডিংস লিখতে হয়, সেগুলোর জন্য আমি আগে থেকেই রেডি করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলাম যে রেডি করা আছে, এক একটা কলাম এক একটা মায়ের জন্য। তো এখানে আমি সমস্ত কিছু এক্সট্রাভাবে লিখে নিচ্ছি, বিপি কত, পালস কত, এফএইচআর কত, ওয়েট কত। এরপরে শুধু মায়েদের চেক করব আর টুকটুক করে পুট করব, তাহলে কি হবে, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এই যে এনসি ট্রে রেডি করা আছে। প্রথমেই আমার একটা মা চলে এসেছে, তাকে বসতে বললাম, তার সমস্ত হিস্ট্রি নিচ্ছিলাম। তো আমাদের কিন্তু অনেকগুলো হিস্ট্রি নিতে হয়, যেমন হচ্ছে আগে কোনো প্রিভিয়াস অ্যাবর্শন আছে কি না, বা আগের ডেলিভারি কী পজিশনে হয়েছিল, মানে নর্মাল না সিজার, এগুলো থেকে আমরা অনেক কিছু ফাইন্ডিংস করতে পারি। সেগুলো হচ্ছে মা হাই রিস্ক না নর্মাল মাদার। তো এখানে মায়ের বিপি চেক করছিলাম। তো বিপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেক করা, কারণ হচ্ছে এই সময় বিপিটা অনেক সময় হাই হয়ে যায়, যেটাকে আমরা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া বলে থাকি। আর এই প্রি এক্লাম্পসিয়া না হওয়াটাই ভালো, কারণ এই সময় মায়ের যদি প্রি এক্লাম্পসিয়া হয় তাহলে সেটাকে এক্লাম্পসিয়াতে কনভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে মায়ের কনভালশন হতে পারে। তার জন্য এএনসি পিরিয়ডে বিপি চেক করা অত্যন্ত জরুরি। তাই সবাইকে কিন্তু নিয়ারেস্ট হসপিটাল বলো, এএনসি ক্লিনিক বলো, সব জায়গায় অ্যাটেন্ড করতেই হবে। তাছাড়াও হাই রিস্ক গ্রুপের মধ্যে অনেক কিছু পড়ে, যে আগে যদি অ্যাবর্শন হয়ে থাকে রিপিটেডলি, সেটাও হাই রিস্ক গ্রুপে পড়ে। তারপরে যদি মা মানে 30 বছরের উপরে বয়স হয়, সেটাও হাই রিস্ক। তাছাড়া যদি খুব ওয়েট কম হয়, যেমন 37 কেজির কম হয়, সেটাও কিন্তু হাই রিস্ক গ্রুপে পড়ে। হাই রিস্ক হলে তো বুঝতেই পারছেন যে হাই রিস্ক কথাটার মানেই হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ। তো সেটার জন্যই আমরা তাড়াতাড়ি তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে স্পেশাল কেয়ার দেওয়ার চেষ্টা করি।
তো এখানে একটা মা এসেছিল, তার বিপি বলল যে আমাকে সেন্টারে চেক করেছিল, একটু হাই বলেছে। তো প্রথমে আমি ম্যানুয়ালি চেক করলাম, তারপরে আমি আবার কনফার্মেশনের জন্য ডিজিটালি চেক করলাম, দেখলাম না মায়ের বিপি একদম নর্মাল আছে, কোনো ভয় নেই। মাকে ভালো করে কাউন্সিলিং করলাম। আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো এই সময় কিন্তু আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ভীষণভাবে খাওয়া উচিত। কারণ কি আমি বলছি, আমাদের শরীরে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড এই সময় এই জন্য দরকার। আয়রন তো আমাদের শরীরের রক্ত বাড়ায়, কারণ ডেলিভারির সময় অনেকটা রক্তক্ষরণ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। আর অ্যানিমিয়া হলে তো মা মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যেটা ফলিক অ্যাসিড কী করে, আমাদের যে নিউরাল টিউব ডিফেক্ট যে রোগগুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করে। এবার বলতে পারেন নিউরাল টিউব ডিফেক্ট কোন কোন জিনিস, যেমন হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টের ফলে অনেক সময় দেখবেন বাচ্চাদের নাক কাটা, ঠোঁট কাটা এগুলো হয়, মানে ক্লেফট লেফট, ক্লেফট প্যালেট, এগুলো যাতে না হয় তার জন্য কিন্তু মায়ের অত্যন্ত জরুরি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড খাওয়া। এবং ক্যালসিয়াম কিন্তু বোনের ক্যাপাসিটি বাড়ায়, সেই জন্য প্রত্যেকটা মাকে বলছি মায়েরা কিন্তু অবশ্যই আয়রন অ্যান্ড ক্যালসিয়াম কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রতিদিন খাবেন। মানে আপনার দোষের জন্য আপনার বাচ্চা কিন্তু একটু কনজেনিটাল অ্যানোমালি নিয়ে জন্মাতে পারে। যাই হোক, আর আয়রন খেলে একটু কনস্টিপেশন হয়, এটা সত্যি কথা। সেক্ষেত্রে আপনাকে একটু লেবু খেতে হবে, জলটা বেশি করে খেতে হবে, রাফেজ জাতীয় ফুড খেতে হবে। রাফেজ ফুড বলতে হচ্ছে যেমন শাক সবজি, তারপর হচ্ছে খই, কলা, যেগুলো থেকে আমার কনস্টিপেশনটাকে মানে শক্ত পায়খানাটাকে আমাকে নরম করে দেবে এবং মা রিলিফ পাবে। কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, এখন হচ্ছে ডিউটি শেষ হয়ে গেছে, আমি বেরিয়েও পড়েছি আর বাস ধরে নিয়েছি। আর ডেলিভারির রুমের একটা বাচ্চাকে দেখিয়েছিলাম, বাচ্চাটা তখন সদ্য জন্ম নিয়েছিল, এত কিউট হয়েছিল, তো তার সঙ্গে একটু খেলাও করলাম। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমি ডালখোলা স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাস থেকে নেমে পড়লাম। আর গরমে আমার এনার্জি একদম লস, আর এত খিদে পেয়েছে, কি খাবো বলুন তো এই গরমে, তার মধ্যে হ্যান্ড হচ্ছে নোংরা। তো আমি চলে আসলাম হচ্ছে আমার গাড়ির কাছে, এখন যাব আমি একটু এটিএম, কারণ টাকা তো তুলতে হবে, সামনে পুজো চলে এসছে, তাই না। তো এটিএমে চলে এসেছি, আমি কিছু টাকা তুলে নিলাম, তারপরে দেখলাম আমার গাড়িতে তো তেল নেই, আমাকে এখন আবার কলেজ মোড়ে যেতে হবে তেল ভরতে। মানে ভেবেই এত কষ্ট লাগছে যে জার্নির উপর জার্নি, আমার একদম ভালো লাগছে না। কতক্ষণে বাড়ি পৌঁছাবো, স্নান করব, খেয়ে একদম রিল্যাক্স হয়ে শোবো। যাই হোক, ওটা করলে তো হবে না, একবারে কাজ টাজ কমপ্লিট করে তারপরে যেতে হবে। তো আমি কলেজ মোড়ের রাস্তায় চলে এসেছি, এখন আমি পেট্রোল পাম্পে গিয়ে আগে পেট্রোল ভরে নেব। তো আমি আজকে ফুল ট্যাঙ্কি আমি তেল ভরবো, যাতে এই পুজোর মধ্যে আমার ট্যাঙ্কি শেষ না হয়। তো এখানে আসলাম, আর এই ভাইটাকে বলছিলাম তোমাদের ফোন নাম্বার আমাকে দাও, কারণ মাঝে মধ্যে এসেই আমি তেল পাই না, ঘুরে চলে যাই, তো আসার আগে আমি অবশ্যই ফোন করে নেব। কারণ এত দূর আসার পরে যদি তেল না পাওয়া যায় তাহলে মনের পরিস্থিতি কি হতে পারে সেটা বুঝতেই পারছেন। আর তারপরে তো ডিউটি থেকে যাওয়ার সময় এমনিতেই হচ্ছে এনার্জি লস থাকে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমি একটা দিদির বাড়িতে, তার হাজব্যান্ডের একটু ওটি হয়েছিল, তো সেটা দেখতে দিদিভাইকে। আর এদিকে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে, যেহেতু কালকে ষষ্ঠী, মায়ের বোধন হবে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, দেখলাম আকাশে ডুরুম ডারুম করে মেঘ ঢাকছে, তো দিদিভাই বললো তাড়াতাড়ি বেরিয়ে পড়, কারণ হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো এখানে দেখুন প্যান্ডেল করে নিয়েছে, পুজো কিন্তু শুরু হয়ে, আমাদের গ্রামের দিকের প্যান্ডেল খুব একটা ভালো হয় না, তবে যতটা আনন্দ হয় মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। চলুন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, তারপরে আবার কথা বলছি। তো আমি বাড়ি পৌঁছে গেছি, এসে ঘরে ঢুকতেই দেখি আমার মা অ্যাকোয়াগার্ড চালিয়ে কোথায় চলে গেছে। অ্যাকোয়াগার্ড মানে কি বলবো, জল ভর্তি হয়ে বন্ধ করেনি, ওইভাবেই পড়ে আছে। তো এসেই প্রথমে আমি ফ্যানের নিচে বসে গেলাম, একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সত্যি বলছি, আজকে রোদটা যা উঠেছিল না। তো দেখলাম যে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না আসলে শরীর কোনো মতেই ভালো লাগবে না। তো এখন আমি যাব ফ্রেশ হতে, তার মধ্যে আমার ভাগ্নি চলে এসছে। তো ভাগ্নি হচ্ছে ওখানে কাজ করছে, তো আমি বললাম যাই আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি। আর মায়ের কোনো দেখা নেই, মা যে কোথায় চলে গেছে ভগবান জানে, ডাকলাম মাকে, মায়ের খোঁজ পেলাম না। তো জল টল খেয়ে এখন আমি ফ্রেশ হব। আর আপনারা কে কে হচ্ছে পুজোর মধ্যে ডিউটি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের একটু বেশি চাপ, যেহেতু আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে বিলং করি, তো পুজোর মধ্যে অনেক মানে ছুটি নেই, তবে অষ্টমীর দিন আমাদের ওপিডি ক্লোজ, সেদিন কিন্তু আমরা অবশ্যই অঞ্জলি দেব। আমার ইচ্ছা আছে অঞ্জলি দেওয়ার, কিন্তু আমি বলতে পারছি না এখনও। তো আমার কিন্তু ফ্রেশ হওয়া হয়ে গেছে, মানে পুরোটাই আমি স্নান করে নিলাম, এত পরিমাণে ঘেমেছি আজকে, স্নান যদি আমি না করতাম কোনো মতেই আমার টায়ার্ডনেস কমতোই না। তো স্নান টান করে নিয়েছি, এখন একটু বসবো। আর এর মধ্যে কিন্তু মা চলে এসছে, তারপরে আমার ভাগ্নিকে বললো যে তোর মাসিমণি তো এখনই আসলো, তোর মামনি অনেকটা কষ্ট হয়ে গেছে, তো মামনি এখন বাজারে যাবে না, তুই একটু আমাদেরকে মাছ কিনে দিয়ে যা। তো আমার ভাগ্নি গেছে বাজারে, মাছ নিয়ে আসলে তারপরে মা রান্নাবান্না করবে। ইতিমধ্যে আমার ভাগ্নি কিন্তু বাজার থেকে
গিয়ে মাছ নিয়ে এসে, অ্যাকচুয়ালি আমার এত কষ্ট দেখে ও আর না করতে পারলো না। তো এখানে ও নিয়ে এসে কাতলা মাছ, আর হচ্ছে ও বলছিল যে মামনি একটু হচ্ছে আমরা এসে যাব, পার্লারে যাব আর একদিন, কবে যাবে? তো আমি বললাম কালই যাব, চল কাল হচ্ছে ডিউটি করে এসে তারপরে যাব। তো যাই হোক, এখন হচ্ছে ভাগ্নি বাড়ি চলে যাবে আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে, এখন খাওয়া দাওয়া করব। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।